ইলিয়াস আলী এবং আরমান গুম হয়েছে, আপনার মধ্যবিত্ত মন কাঁদে নাই? যারা এই মানে লেখালেখি ইন্টেলেকচুয়াল চর্চা করে ন্যারেটিভ তৈরি করে মেইনস্ট্রিম মিডিয়ায়, তাদের মন কাঁদে নেই। আপনি মেইনস্ট্রিম মিডিয়ায় ইলিয়াস আলী নিয়ে কোনো হাহাকার দেখতে পাবেন না। এরকম লেখাও ছাপা হয়েছে ইলিয়াস আলী গুম হওয়ার পরে বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি পত্রিকায়, যেটা শুরু হয়েছে হ্যাঁ ওনাকে গুম করা হচ্ছে, কাজটা ঠিক করে, তবে উনি খারাপ কাজ করেছেন বলে পুরোটা লেখা হচ্ছে যে ইলিয়াস আলী কত খারাপ। আমরা জীবন দিয়ে এটা 1 বছরে দাঁড় করিয়েছি। যখন প্রথম আমাকে দায়িত্ব দেওয়া হলো জুলাই জাদুঘরের, তখন আমাদের সামনে তো একটা আমি আমার ফেসবুকে লিখেছি, আমার মনে হচ্ছে গভীর সমুদ্রের মধ্যে একা মাঝি, আমরা জানি না কোথায় যাব, কি করব, রাইট? তখন আমি দেখার চেষ্টা করলাম যে আমাদের রেফারেন্স কী আছে, মিউজিয়ামের রেফারেন্স। সো আমাদের মিউজিয়ামের রেফারেন্স হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আরও যা যা আছে। এবং এগুলোর ক্ষেত্রে আমার পার্সোনাল ফিলিং ছিল যে এগুলো এঙ্গেজিং না, মানে এগুলোর মধ্যে অনেক এক্সিবিট ম্যাটেরিয়াল আছে, কিন্তু এই এক্সিবিট ম্যাটেরিয়ালগুলো আমাকে একটা ইমোশনাল জার্নির ভিতর দিয়ে নেয় না। ফলে এইটা আমরা আরেকটা ওরকম জাদুঘর বানাতে চাইনি। তো তখন আমরা কি করব, আমাদের জাদুঘরের শুরু কোত্থেকে হবে, শেষ কোথায় হবে, কি থাকবে। মানে যখন আপনি তেমন এখন জুলাই জাদুঘর হয়ে গেছে, এই জাদুঘর দেখার পরে এখন পরবর্তীতে আরেকটা জাদুঘর যদি কেউ বানাতে চায়, তার জন্য কিন্তু এটা ইজি হয়ে যাবে এবং সে আরও বেটার চিন্তা নিয়ে আসতে পারবে। কিন্তু আমরা যখন শুরু করেছি তখন আমাদের সামনে কোনো রেফারেন্স নেই, মানে ভালো রেফারেন্স নেই। তো এই যে আমরা তখন যে আমরা কোন দিকে আগাবো, এটার জন্য তখন আমরা জুলাই জাদুঘরের যে তখন তো এগুলো কিছু ছিল না, গাছতলা ছিল, গাছতলায় বসে আমরা অফিস করতাম, টেবিলের মধ্যে টেবিল নিয়ে আমরা কয়েকজন বসতাম। তো ওখানে আমি তানজিম ছিল শিল্পকলা একাডেমিতে, ওকে আমি নিয়ে যে হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে ডিজি করে এবং অ্যাডিশনাল তখন জুলাই জাদুঘরে তাকে অ্যাটাচ করা হয়। মিউজিয়ামে কাজ করেছে এবং ওর টেস্ট সম্বন্ধে আমার ভালো ধারণা ছিল এবং আমি যে ভিশনটা দেখব এটা এক্সিকিউট করার জন্য আমার এমন একজন লোক দরকার ছিল যে মিউজিয়ামে কাজ করেছে আগে, যার ওই কিউরেটোরিয়াল নলেজটা আছে। দেন তানজিমকে নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে আমাদের একটা রিসার্চ টিম হয়, কোর টিম, অল্প কয়েকজন মানুষ নিয়ে আমরা আলোচনা করতে শুরু করি। তো মাঝে মধ্যে আমরা বিভিন্ন জনকে ইনভাইট করতাম যাওয়ার জন্যে। শহীদুল আলম ভাই গিয়েছিলেন, আইসিডি টিম পুরোটা গিয়েছিল, আরও অনেক যারা শহীদ ফ্যামিলি যেত অনেক সময়, এবং আমরা তাদের সঙ্গে বিভিন্ন কনভারসেশন করতাম। ওই কনভারসেশনগুলো খুব ক্রুশাল ছিল এই কারণে যে ওখান থেকে আমরা রাস্তা খোঁজার চেষ্টা করতাম যে কোন রাস্তা আমাদের যেতে হবে। তো আমরা একদিন অনেক আলোচনার মধ্যে আমি উঠে একটা কথা বললাম যে দেখো, আমরা কি শুধুমাত্র জুলাইয়ের 36 দিনের গল্প বলবো, নাকি এই জুলাইয়ের 36 দিনটাকে আমরা একটা দীর্ঘ টাইম লাইনের পরিপ্রেক্ষিতে দেখব। এই প্রশ্নটা কেন আসছে, কারণ আমার কাছে জুলাই জাস্ট হঠাৎ হয়ে যাওয়া একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন না, এটা 90 না, ক্ষতি 90 না, পাশাপাশি এটার পেছনে যে আমি পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্স এবং ইম্প্যাক্ট দেখেছি সেটাও 90 না। এরকম বড় ঘটনা কয়েকশো বছরে আমাদের জীবনে ঘটেছে, সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ, তারপরে যদি আমরা বিবেচনা করি আমার বিচার হচ্ছে এই জুলাই। এবং আমি তখন তাদেরকে বললাম দেখো, আমার কাছে মনে হয় যে জুলাইটার এটা পলিটিক্যাল একটা ঘটনা বটে, কিন্তু আমার কাছে এটা মূলত একটা সাংস্কৃতিক ঘটনা। এবং আপনি যদি জুলাইয়ের স্লোগান এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে স্লোগান দেখেন, আপনি দেখবেন যে মানুষজন আসলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল, মানে কেবল একটা সরকার পরিবর্তনের কথা বলছিল না। ইয়েস, আমাদের ইতিহাসের সবচেয়ে জঘন্য সরকার ছিল এটা, মানুষ গুম খুন, হিটলারীয় কাদায় এমন কোনো কাজ নাই যে তা করেনি। কিন্তু এই কাজগুলো যে এই সরকার জাস্ট নিজের ক্ষমতা বলে করেছে, এটা মানুষ বিশ্বাস করেনি। মানুষ পরিষ্কার জানতো এই ক্ষমতাটা সে পেয়েছে একটা আধিপত্যবাদী শক্তির কাছ থেকে।
ফলে মানুষ জানতো সে কার সঙ্গে লড়াই করছে জুলাইতে। এবং বিজয়ের পরে মানুষের স্লোগানগুলো দেখেন কী কী স্লোগান দিয়েছে। সেই স্লোগানগুলোর 90% ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, বিজয়কে তারা সেলিব্রেট করছিল। আর বিহাইন্ড দ্য সিন যারা আন্দোলনে ছিল, তখন ফেসবুকে যারা আমাকে চিঠি লিখতো, মেসেঞ্জারে, তাদের কথা থেকে আমি পরিষ্কার দেখতাম ওদের বুকের ভেতরে, ওদের হার্ট বিটের মধ্যে আবরার ফাহাদ ছিল, ওদের হার্ট বিটের মধ্যে জিয়াউর রহমান ছিল, ওদের হার্ট বিটের মধ্যে বেগম খালেদা জিয়া ছিল। এটা জাস্ট একটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ছিল না, এটা একটা বড় পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের কালমিনেশন। এখন এই যে এতগুলো কথা বললাম, এটা কি শুধুই পলিটিক্যাল? এটার বাইরের দিকটা পলিটিক্যাল, ভেতরের দিকটা কালচারাল। শত শত বছর ধরে আমরা জমিদারি, উচ্চবর্ণের জমিদারি প্রথার মধ্যে ছিলাম, আমরা ব্রিটিশ কলোনির আন্ডারে ছিলাম, আমরা পাকিস্তানিদের আন্ডারে ছিলাম, সেখানেও আরেকটা কলোনি হয়ে গেছে, হওয়ার কথা ছিল নিজের দেশ, রাইট? তারপরে আমরা এসে বাংলাদেশ পেলাম 71-এ, পেয়ে ভাবলাম এবার বোধহয় আমরা আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং গণতান্ত্রিক সমাজ পেলাম। দেখা গেল না, সেটাও হচ্ছে না। তাহলে আপনি যদি এই পুরো টাইমলাইনটা দেখেন, আপনি দেখবেন যে এই ভূখণ্ডের মানুষের সবসময় স্ট্রাগল এবং লড়াইটা ছিল নিজের অধিকারের লড়াই, স্বাধিকারের লড়াই, মর্যাদা নিয়ে বাঁচার লড়াই, কারো প্রজা হিসেবে বাঁচার জন্য না, কারো চাকর বাকর হিসেবে বাঁচার জন্য না। এই পলিটিক্যালি রিপ্রেশনের মধ্যে কালচারাল টুল দিয়ে ফেলেছে। এইটা আমাদের টুল কি? টুলটা হচ্ছে ইতিহাস। ইতিহাসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, বলা হয়েছে, যে অংশগুলো বলা হয়নি। যেমন আমি প্রায় বলি যে 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল ওসমানী কেন নাই, এই প্রশ্ন আপনি আলোচনায় দেখবেন না। 72 থেকে 75 এত ভয়াবহ ঘটনা হলো, এটা নিয়ে উপন্যাস কই, সিনেমা কই? আমরা করিনি তো। এই যে আমরা সিলেক্টিভলি হিস্ট্রি কিছু অংশ বাদ দিছি আর অন্য কিছু অংশ দেখাইছি, এর মাধ্যমে আমাদের হিস্ট্রি ভারসাম্যহীন হয়েছে। এবং এটা আমরা করছি কি, হিস্ট্রি বানা, এই হিস্ট্রিকে আবার প্রচার করছি কালচারাল প্রোডাক্টের মাধ্যমে, গান, নাটক, সিনেমা, এগুলোর মাধ্যমে। এইটার ফলে যেটা হয়েছে, হাই কালচার আর লো কালচারের ধারণা তৈরি হয়েছে। আওয়ামী লীগ গুম খুন, অন্য দেশের দাসত্ব করলো, এরা হাই কালচার, এরা প্রগতিশীল। আর বিএনপি সবচেয়ে বড় দেশপ্রেমিক হলেও সে হবে প্রতিক্রিয়াশীল। জিয়াউর রহমান স্বাধীনতার পরে প্রবলেম মোস্ট সিগনিফিক্যান্ট কালচারাল ঘটনা ঘটাইছেন নতুন করে দিয়া, তারপর উনি প্রতিক্রিয়াশীল, উনি প্রগতিশীল না। উনি নারী শিক্ষা, ফ্যামিলি প্ল্যানিং, বিদেশে লোক পাঠানো, গার্মেন্টসের সূচনা করা, যার মাধ্যমে উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, তারপরে উনি কিন্তু আমাদের সকল প্রগতিশীল না। তার মানে এই যে প্যারামিটারগুলো তৈরি করছে, এগুলো কালচারাল ন্যারেটিভ দিয়ে করছে। এবং এগুলা দিয়ে কি হয়, এগুলা যখন থাকে তখন ফ্যাসিবাদের বৈধতা উৎপাদিত হয়। মানে এগুলার ফলে যখন ইলিয়াস আলী এবং আরমান গুম হয়েছে, আপনার মধ্যবিত্ত মন কাঁদে নাই। তো যারা এই মানে লেখালেখি, ইন্টেলেকচুয়াল চর্চা করে ন্যারেটিভ তৈরি করে মেইনস্ট্রিম মিডিয়ায়, তাদের মন কাঁদে নেই। আপনি মেইনস্ট্রিম মিডিয়ায় ইলিয়াস আলী নিয়ে কোনো হাহাকার দেখতে পাবেন না। এরকম লেখাও ছাপা হয়েছে ইলিয়াস আলী গুম হওয়ার পরে বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি পত্রিকায়, যেটা শুরু হয়েছে, হ্যাঁ ওনাকে গুম করা হচ্ছে, কাজটা ঠিক হয়নি, তবে উনি খারাপ কাজ করেছেন বলে পুরোটা লেখা হচ্ছে যে ইলিয়াস আলী কত খারাপ। মানে একটা লোককে গুম করে আপনি শেষ করছেন না, তাকে দ্বিতীয়বার আবার ভিকটিম বানাচ্ছেন। এখন এই ন্যারেটিভ বলে দেয় আপনি কার জন্য, আপনার মিডিয়া ভুরু নিয়ে তামাশা করলো, এটাকে নিয়ে প্রবন্ধ লিখবে না। পত্রপত্রিকা কার জন্য প্রবন্ধ লিখবে সেটাও কিন্তু সেট করা আছে। এই এই যে বিশাল একটা কি বলে জগদ্দল পাথর, এর বিরুদ্ধে বিপ্লব হচ্ছে জুলাই। ফলে তখন আমি বললাম যে জাদুঘরে তাহলে এই রিফ্লেকশনটা আসতে হবে। জাস্ট 36 দিন কি ঘটেছে এখানেই এনাফ নয়। তখন আমি বললাম যে লেটস স্টার্ট ফ্রম 71। পরবর্তীতে কোনো এক সময় আস্তে আস্তে এখানে রিসার্চ হবে, রিসার্চ থেকে কন্টেন্ট তৈরি হবে। কারণ আমাদের সবসময় একটা কথা ছিল যে এই জুলাই জাদুঘর যেন হয়েছে এদের শেষ, ক্রমাগত নতুন এক্সিবিট জিনিস ঢুকবে,
কন্টেন্ট জেনারেট করা হবে যাতে এটা অলওয়েজ আপনি ভিজিট করতে হয়। এটা আরেকটা কারণ করুন, জুলাই এত বড়, আপনি এক দফায় জুলাইয়ের সব করতে পারবেন। হাজার হাজার গল্প আছে, সব আস্তে আস্তে ঢুকবে। পাশাপাশি আমাদের ইতিহাসের পেছন দিকেও এই জাদুঘর তাকাবে, শেরে বাংলার দিকে তাকাবে, ভাসানের দিকে তাকাবে, রাইট? কেন বাংলা ভাগ হয়েছিল সেটার দিকেও তাকাবে। তো এটা মাথায় রেখে আমরা জাদু, এবং আমরা আরেকটা জিনিস ডিসাইড করি, এই জাদুঘর যে কোনো জায়গা থেকে চাইলেই যেন দেখতে না পারে। আনফর্চুনেটলি প্রপার স্টাফ এবং সিকিউরিটি প্রোটোকল নিয়োগ না দেওয়াতে এখন এটার কোনো মেনটেন করা হচ্ছে না, যে কোনো জায়গা থেকে দেখা শুরু করছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকেও মাঝখান থেকে দেখানো হয়েছে, যেটা ইট রিয়েলি ব্রোক মাই হার্ট। কারণ এটা তো, এই জাদুঘর একটা সিনেমার মতো, আপনি গল্প পুরোটা আপনি দেখতে হবে ধাপে ধাপে, আপনি সিনেমা মাঝখান থেকে শুরু করবেন না, রাইট? সো এখানেও আপনি দেখেন 71 থেকে 111 পর্যন্ত হচ্ছে প্রথম সেগমেন্ট, ওয়াকিং ওয়েটা, যেটার নাম আমরা দিয়েছি লং ওয়াক টু ডেমোক্রেসি। এইটা বের করতে, এইটুকু রাস্তা বের করতে আমাদের সময় গেছে প্রায় 2 মাস। কারণ অ্যাজ আই সেড, ইটস নট ইজি যে আপনাকে তো সেট করতে হবে কোন সেকশনে কী দিবেন। ফলে এই যে আমরা তখন ডিসাইড করলাম, প্রথম সেকশনটা হচ্ছে লং ওয়াক টু ডেমোক্রেসি, যেটা দিয়ে 111 এসে থামলাম। এরপরে মেমোরিয়াল সেকশন, ফ্যাসিবাদের আমলে জুলাই শহীদ সহ যেই প্রায় 4200 মানুষ গুম খুন হয়েছেন, বিডিআর শহীদ, শাপলা শহীদ, সবাই সহ, তাদের স্মরণে প্রতীকী গণকবরের মেমোরিয়াল, তাদের নাম উৎকীর্ণ আছে পাশে। এরপরে যাব হচ্ছে মেইন মিউজিয়ামে, এবং মেইন মিউজিয়ামে আমরা ঢোকার আগে প্রথম কী দিব সেটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয়েছে অনেক দিন। আমরা ফাইনালি উই ল্যান্ডেড ওকে। মেমোরিয়ালের পরে ফার্স্ট সিঙ্গুলার অবজেক্ট যদি হয় সেটা হতে হবে আনাসের চিঠি। পৃথিবীতে এত গুরুত্বপূর্ণ এবং এত ভারী চিঠি আর লেখা হয়েছে জানা নাই। তখন আমরা আনাসের চিঠিকে একটা কাঠের ইয়েতে ডিসপ্লে করলাম। এরপরে সেগমেন্ট আমরা ঠিক করলাম হবে জুলাই উইমেন। মিউজিয়ামে ঢোকার আগেই এই জুলাই আন্দোলনের লিড করেছে মেয়েরা। আন্দোলন যখন মরে গেছে বলে আমরা ভেবেছিলাম, 14 তারিখে ওরা আন্দোলনটাকে জীবন দিয়েছে। শুধু 14 না, এরপরে বহু বারবার। ফলে জুলাই উইমেন। দেন ভিতরে গেলে নিচতলায় হবে 16 বছর। তার মধ্যে অনেক সেগমেন্ট আমরা এখন করতে পারিনি, যেমন 72 থেকে 75 বলে একটা সেগমেন্ট এখানে আলাদা হওয়ার কথা ছিল। একটা তো লং ওয়াকে আছে, আরটা হচ্ছে এখানে ডিটেল এক্সিবিশন অ্যান্ড রিসার্চ। এটা এখনও করা যায়নি, সামনে হয়তো করা হবে যদি আমরা যে প্ল্যান করেছি ওগুলো যদি রক্ষা করা হয়। সো নিচতলা হচ্ছে পুরোটা 16 বছর প্লাস 72 থেকে 75। উপরের তলা হচ্ছে জুলাই, এবং এই জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ ছাত্র জনতা, শ্রমিক, মজুর, রিক্সাওয়ালা সবার ভূমিকা তুলে ধরা। সবার ভূমিকা কি এখনই আনা গেছে? না, এটা আরও সময় লাগবে। আপনি নিজে মিউজিয়ামে গেছেন, আপনি দেখলে বুঝবেন এই মিউজিয়ামে যে পরিমাণ এক্সিবিট পত্র জোগাড় করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, এগুলো আমরা একটা বিদেশি সংস্থার সঙ্গে কথা বলেছিলাম কনসালটেন্সি এবং তৈরি করে দেওয়ার জন্য। প্রথমত তারা টাকা চেয়েছে অনেক, মানে আমাদের বাজেটের আশেপাশে নেই এটা। দ্বিতীয়ত তারা সময়ের কথা বলেছে এটা তো অবিশ্বাস্য, এটা 4 বছরের কমে আমরা পারবো না। আমরা জীবন দিয়ে এটা 1 বছরে দাঁড় করিয়েছি। এবং আপনি ব্রিটিশ টাইমস, ফ্রেঞ্চ লা মোদে এবং জার্মান টপ ডেলি টাজ, ওদের রিপোর্ট যদি দেখেন, তারা রেভ রিভিউ করেছে মিউজিয়ামটার। এবং মনে রাখতে হবে এই দেশগুলো কিন্তু মিউজিয়ামের জন্য এক্সপার্ট। এবং জার্মান টাজের রিপোর্টে তো এরকম কথা বলা হয়েছে যে এটা অনেকটা তাদের জার্মান ওয়ার মিউজিয়াম হচ্ছে মোর ইম্প্যাক্টফুল। সো, এবং এটা আমার একার কৃতিত্ব না, আমি মনে করি যত হাজার হাজার মানুষ এই মিউজিয়ামের জন্য কাজ করেছে, আমি নাম নিয়ে শেষ করতে পারবো না। এদের প্রত্যেকের কৃতিত্ব হচ্ছে এটা, এই জুলাই জাদুঘর। এবং এই জুলাই জাদুঘর আমরা আরেকটা জিনিস চেয়েছি, একটা তো বললাম যে এটা আরও এক্সপান্ড হবে সামনে। সেকেন্ড হচ্ছে এটা যেন আমাদের একটা কালচারাল হাবে পরিণত হয়। প্রতিদিন বিকালে যেন ওখানে গান বাজনা হয়, আমাদের এই প্ল্যান ছিল। মানুষ গান বাজনা করবে, বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে, বাচ্চা দেখবে ওই ওই ওই
সাহসী মানুষদের ছবি, স্কাল্পচার এবং দেখে ছবি তুলবে এবং নিজের মনের মধ্যে স্বাধীনতা রক্ষা করার আকাঙ্ক্ষা জারি রাখবে। এবং এইটা যদি গভর্নমেন্ট প্রপারলি, আমরা যেইভাবে কনসেপ্টটা জেনারেট করেছি, এইটাকে যদি কন্টিনিউ করে, এইটা আমাদের রাজনীতি, ইতিহাস এবং সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টারে পরিণত হবে।